নমস্কার। গল্পবাবুর পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা বিগত গল্পগুলিতে আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন। এভাবেই আমাদের পাশে থাকলে গল্পবাবুর পাঠশালা অনেক কঠিন পথ পেরিয়ে যাওয়ার সাহস পাবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন, যাতে নতুন গল্প আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প। আমাদের আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কলমে পৈশাচিক। গল্প পাঠে বাপি। আজকাল ভূতের গল্প কেউ লেখে না, কারণ বিজ্ঞানের যুগে ভূতে বিশ্বাস করে না কেউ। যদিও বা কেউ লেখেন তো গল্পের শেষে এমন করে দেন যে আসলে ভূত বলে কিছুই নেই। মানুষের মনের ভ্রমে অথবা উল্টোপাল্টা কিছু দেখে অযথা ভয় পেয়ে ভূতের অস্তিত্ব কল্পনা করে নেয়। আমার এই গল্পটি সেরকম নয়। কেউ বিশ্বাস করুক বা না করুক, ঘটনাটি ঘটেছিল। আমার মায়ের যিনি বড় মামা, তিনি সেকালের একজন নামকরা ডাক্তার ছিলেন। গল্পটা তার মুখেই শুনেছিলাম। তিনি অবশ্য এখন বেঁচে নেই, কিন্তু তার বলে যাওয়া গল্পটি আজও বেঁচে আছে আমার কাছে। তিনি গল্পটি যেভাবে বলেছিলেন সেভাবেই বলছি তোমাদের। আমি তখন শিবানীপুরে থাকি। ডাক্তারি পাশ করে কলকাতা না গিয়ে গ্রামের মানুষের সেবায় জীবন উৎসর্গ করেছি। ভগবানের কৃপায় আমার হাত যশও খুব হয়েছিল তখন। আর বনগাঁয়ে শিয়াল বাজার মতো এই অঞ্চলে ডাক্তার বলতে আমি ছিলাম। তখনকার গ্রামও ছিল গ্রামের মতো, একেবারে অজগা যাকে বলে ঠিক তাই। গ্রাম তখন এমনই ছিল যে এখানকার গ্রামের ছেলেরাও তখনকার সেই গ্রামকে কল্পনা করতে পারবে না। যাই হোক, সেই সময় আমার গ্রামে প্রায় 15 মাইল দূরে একটা গ্রাম থেকে কল এলো আমার। কলেরার কেস। না যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই যা যা সঙ্গে নেওয়ার নিয়ে একটা ঘোড়া ছিল, ঘোড়ায় চেপে রোগী দেখতে চললাম। সন্ধ্যের মুখে বেরিয়েছি, তাই যেতে যেতেই রাত হয়ে গেল। কাজেই রোগী দেখার পর ওই গ্রামেই রাতে রয়ে গেলাম। রোগীর বাড়ির লোকেরা দুধ, মুড়ি, মন্ডা, মিঠাই, কলা যথেষ্ট পরিমাণ খাওয়ালেন। পেট ভরে তৃপ্তি করে খেয়ে দিয়ে শুতে না শুতেই ঘুমিয়ে পড়লাম। গাঢ় গভীর ঘুমে মগ্ন হয়ে গেলাম আমি। রাত তখন কত জানি না। হঠাৎ একটা টুকরে কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। তারপরে শুনতে পেলাম একটা অস্পষ্ট কোলাহল। বুকটা ধড়াস করে উঠল। রোগী কি মরে গেল নাকি? কিন্তু যা ওষুধ দিয়েছি তাতে মরবার তো কথা নয়। বিশেষ করে রোগীর শারীরিক অবস্থা খুবই ভালো ছিল। কান্না শুনে তাড়াতাড়ি টর্চ জেলে দরজা খুলে বেরিয়ে এলাম। ঘর থেকে বেরিয়েই দেখি একটা অল্প বয়সী বউ উঠোনে শুয়ে আছাড় পিছাড় করে কাঁদছে আর চেঁচাচ্ছে, ওগো আমার কি সর্বনাশ হলো গো, আমার পাপনকে খেয়ে ফেললে। ওরে আমার খোকনকে নিয়ে আমি পালিয়ে এসেছি কোনো রকমে। বাবা গো, তোমরা আমায় বলে দাও গো, আমি এখন কি করব গো, রে বাবা গো। বউটির কান্না দেখে বা তার কথা শুনে ভাবলাম হয়তো বাঘে বা অন্য কিছুতে তার বাপনকে খেয়ে ফেলেছে। কিন্তু আশেপাশের লোকের মুখে যা শুনলাম তাতে তো নিজের কানকেই বিশ্বাস করতে পারলাম না। এও আবার হয় নাকি? বউটির স্বামী কলকাতায় কাজ করে। প্রতি শনিবার সে বাড়িতে আসে। রবিবার বাড়ি থেকে সোমবারে ভোরে সে চলে যায়। আজ শনিবার। লোকটি যথা নিয়মেই রাত্রিবেলা বাড়িতে এসে উপস্থিত হয়, কিন্তু কেমন যেন উদ্ভ্রান্ত চেহারা তার। চোখ দুটো লাল, মাথার চুল উস্কো খুস্কো। বউটা স্বামীকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার,
তোমার শরীর খারাপ নাকি? লোকটি কোনো রকমে হুঁ বলে আর কিছুই না। রাতের খাওয়া দাওয়া পর্যন্ত করে না। বিছানা করে দিলে ঘুম হয়ে শুয়ে থাকে চুপচাপ। বউটি আর কী বা করবে? মন মরা হয়ে কিছুই বুঝতে না পেরে সামান্য দুটি মুড়ি চিবিয়ে এক ঘটি জল খেয়ে শুয়ে পড়ে ছেলে দুটিকে নিয়ে। একটি ছেলে 3 বছরের, অপরটি 6 মাসের। বউটি শুয়ে থাকে, কিন্তু নানান চিন্তায় তার ঘুম আর আসে না। হঠাৎ একসময় চপাং চপাং শব্দে চমকে উঠে আর চোখে তাকিয়ে শিউরে ওঠে সে। দেখে তার স্বামী মশারির বাইরে বসে কি যেন খাচ্ছে। দেখেই বুক শুকিয়ে গেল বউটির। পাশে হাত বাড়িয়ে দেখল কোলের ছেলেটি নেই। কচি ছেলে রাত বিরেতে কান্নাকাটি করলে দুধ খাওয়াবার জন্য, কাঁথা পাল্টাবার জন্য ছোট চিমনি লণ্ঠনটা অল্প করে জেলে রেখেই শুতো সে। তাতেই দেখল ওর স্বামী মশারির বাইরে বসে ওই শিশুটিকেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বউটির মনে হলো সে একবার চিৎকার করে কেঁদে ওঠে, কিন্তু না, সে সেটা করল না। আবার অন্য ছেলেটিকে নিয়ে চুপি চুপি পালাবার মতো সাহসও হলো না তার, কেননা পালাতে গেলেই ধরা পড়ে যাবে। তাই করল কি, ইচ্ছে করেই ঘুমন্ত ছেলেটার গায়ে জোর করে একটা চিমটি কেটে দিল। যেই না চিমটি কেটে দেওয়া, অমনি শুরু হয়ে গেল ম্যাজিক। ছেলেটা চিৎকার করে কেঁদে উঠল, আর ওর স্বামী তাড়াতাড়ি মশারির ভেতরে ঢুকে আধ খাওয়া শিশুটি যথাস্থানে শুইয়ে দিয়ে যেন কিছুই জানে না এমনভাবে শুয়ে পড়ল। বউটি দেখেও দেখল না, যেন ছেলের কান্নায় ঘুম ভেঙে গেল এমন ভান করে ঢিপঢপ করে ঘা কতক দিল ছেলের পিঠের ওপর। স্বামী বলল, তোমার শরীর খারাপ নাকি? রাত দুপুরে শুধু শুধু মারছো কেন ওকে? বউটি যেন খুব বিরক্ত হয়েছে, এমনভাবে বলল, না, মারবে না। প্রত্যেক দিন রাত্রে হলে ওনাকে মাঠে নিয়ে বসাতে হবে। কার ভালো লাগে? তা নিয়ে যাও, না হলে ছেলে মানুষ বিছানা নষ্ট করে ফেলবে তো। বউটি এই সুযোগের অপেক্ষাই করছিল। ছেলেকে ধরে হিড় হিড় করে টেনে তুলে ঘরের বাইরে এসেই শিকল তুলে দিল দরজায়, দিয়ে এখানে এসে আছাড় পাছাড় করতে লাগলো। সব শুনে তো আমার মাথা খারাপ হওয়ার জোগাড়। আমি বেশ বুঝতে পারলাম বউটি হঠাৎ উন্মাদ হয়ে গিয়ে এই কীর্তি করেছে। তাই গ্রামের অন্যান্য লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলাম। গিয়ে দেখলাম বাড়িটা ঘিরে রয়েছে গ্রামের লোকেরা এবং অগ্নিসংযোগ করছে। খড়ের চালায় একবার আগুন লাগলে সে আগুন থামায় কে? ঘরের ভেতরে বউটি উন্মত্ত স্বামী তখন লাঠির ওপর লাঠি মেরে চলেছে দরজায়। দরজা খুলে দেওয়ার জন্য চিৎকার করছে। আমি যেতে যেতেই আগুন দাও দাও করে জ্বলে উঠল। আমি প্রত্যেককে ভৎসনা করলাম সেই অগ্নিসংযোগের ব্যাপারে। সবাইকে বললাম, আরে আরে একটা পাগলকে তোমরা পুড়িয়ে মারলে কেন? লোকটাকে বাইরে বের করে বেঁধে রাখতে পারতে। কিন্তু কে কাকে বোঝাবে? গ্রামশুদ্ধ লোকেরা প্রত্যেকেই ধারণা লোকটা মোটেই উন্মাদ নয়, এমনকি আসল লোকই নয়, এটা একটা পৈশাচিক ব্যাপার। পিশাচরা নাকি এরকম মাঝে মধ্যে নকল মানুষের রূপ নিয়ে আসে। যাই হোক, রাত্রি প্রভাত হলে আমি কয়েকজন লোককে পাঠালাম কলকাতায় তাদের ভুল ভাঙাবার জন্য। কিন্তু তারা সন্ধ্যের পর কলকাতা থেকে ফিরে এসে যা বলল তা শুনে আমার গায়ের লোম শুদ্ধ খাড়া হয়ে উঠল। তারা বলল, লোকটি দিন 2 আগে কলকাতাতেই গাড়ি চাপা পড়ে মারা গেছে। মৃতদেহ মর্গে আছে। এখন ওর বউ ছেলেকে নিয়ে গেলেই লাশ ফেরত দেবে ওরা, এবং দেহটা কলকাতাতেই দাহ করা হবে। এই পর্বটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না। আমরা অপেক্ষায় থাকবো আপনাদের মূল্যবান কমেন্টসের।
আপনাদের একটা কমেন্টস আমাদেরকে আরও পথ এগিয়ে যাওয়ার সাহস যোগাবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমাদের পরবর্তী গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর গল্পবাবুর সাথেই থাকুন। ধন্যবাদ।